হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাস্টার ক্লাসরুম। আজকে ইন্টারভিউ প্রশ্ন উত্তর পর্বে এটি একটি দ্বিতীয় পর্ব। তো চলো আজকের উপস্থাপনাটি শুরু করা যাক। শিশুদের কিভাবে গুণিতক ও গুণনীয়কের ধারণা দেবে। আচ্ছা, গতদিন তোমাদেরকে কি শিখিয়েছিলাম গো? গতদিন তোমাদেরকে গুণ করা শিখিয়েছিলাম, তাই না? আচ্ছা, 4 গুণ 3 এই গুণ করলে কত হয়? 12 হয়। বাহ, ভেরি গুড। আচ্ছা, আজকে আমরা না এখান থেকে একটা ভালো মজার জিনিস এবং খুব সুন্দর জিনিস শিখবো। কি জিনিস? আচ্ছা, মনে করো 4 গুণ 3, তাহলে এই গুণফলটা কত হলো? 12। তাহলে এই 12টা কিন্তু 4 ও 3 এর গুণিতক। এটাকে আমরা কি বলছি? গুণিতক। তাহলে গুণিতক কাকে বলি? দুটো সংখ্যার বা দুটো অঙ্কের গুণ করার ফলে যে গুণফলটা পাওয়া যায় সেটাকে বলা হয় ওই দুটো সংখ্যার বা অঙ্কের গুণিতক। এবার দেখো একটা মজার জিনিস, তাহলে 4 আর 3 গুণ করে পেয়েছি 12, তাহলে 12 হলো 4 আর 3 এর গুণিতক। আর এই যে 4 আর এই যে 3, এই দুটো গুণ করার ফলে তো এটা পেয়েছি। এই দুটোকে আমরা বলছি কি বলছি জানো? এই দুটোকে বলছি গুণনীয়ক। এই গুণনীয়ককে আমরা অন্যভাবেও বলতে পারি। কেমন বলতো? অর্থাৎ যে সংখ্যা দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, তাকে আমরা বলবো সেই সংখ্যাটির গুণনীয়ক। মনে করো আমি 4 দিয়ে ভাগ করব, মনে করো 12কে। তাহলে 4 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে কত হয়? হ্যাঁ, আলতামাস ঠিক বলো, 3 4 12। দেখো তো, তাহলে নিচে কিছু হচ্ছে? নিচে অবশিষ্ট থাকছে না। তাহলে ভাগফলটা 3 আসলো, অবশিষ্ট কিছুই থাকলো না, ভাগটা মিলে গেল। তাহলে এক্ষেত্রে এই যে 4, এই 4টা কিন্তু এই 12 এই সংখ্যাটার গুণনীয়ক হলো। তাহলে এখানেও সেই হিসাবেই আমরা 12 এর গুণনীয়ক কিন্তু 3 এবং 4, এই দুটো সংখ্যাকে আমরা পেতে পারি। তুমি 3 দিয়েও গুণ ভাগ করো, দেখো কিন্তু সেই একইভাবে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে 3ও কিন্তু 12 একটা গুণনীয়ক। তাহলে দেখো, গুণনীয়ক আর গুণিতক এর মধ্যে একটা কিন্তু পার্থক্য রয়েছে। কি পার্থক্য জানো? এই গুণিতক কিন্তু এর কোনো নির্দিষ্ট কিন্তু পরিমাণ নেই। গুণিতক অজস্র হতে পারে, কিন্তু গুণনীয়ক এটা কিন্তু সীমিত। আচ্ছা, আমি একটা সংখ্যা লিখি, 2 গুণ 5, তাহলে কত হবে বলো আলতামাস? ঠিক, গুড, 10। তাহলে এই 10টা 2 আর 5 এর কি বলো প্রদীপ্তা? এটাই হলো গুণিতক। গুড। এবার 10কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কোনো অবশিষ্ট থাকে না, যদি 5 দিয়ে ভাগ করি তাহলে কোনো অবশিষ্ট থাকে না। তাহলে এই যে 2, এই যে 5, এই দুটোই কিন্তু 10 এর কি গুণনীয়ক। গুড। তাহলে আজকে আমরা কি শিখলাম? গুণিতক ও গুণনীয়কের ধারণা। দুটি সংখ্যার গুণকে কিভাবে যোগ দিয়ে বোঝাবে? দুটো সংখ্যা মনে করো 4 গুণ 3। গুণ মানে কি জানো? গুণ মানে হলো অনেকবার যোগ করলে যে ফলটা বেরোয়, একবার গুণ করলে সেই ফলটা বেরোয়। অর্থাৎ যোগের সংক্ষিপ্ত যে রূপ, সেই রূপটা হলো গুণ। তাহলে 3 গুণ 4 সমান সমান কত হচ্ছে গো বলো? প্রেয়ার লাইন তো হয় তোমাদের নামটা। গুড, 12 হয়। এবার দেখো, এই দুটো সংখ্যার গুণ করে আমরা পেলাম 12। এবার এই দুটো সংখ্যাকে যোগ হিসেবে আমরা দেখি তো, যোগ করে 12 আসে কিনা। এই যে 4, এই 4কে 3 সংখ্যার পরিমাণে যোগ করব। কবার যোগ করব? 3 সংখ্যার পরিমাণে আমরা যোগ করব 4, 3 বার। তাহলে 4 3 বার যোগ করলে কত হচ্ছে? 4 আর 4 8 আর 4 12। তাহলে দেখেছো, এখানে কিন্তু যোগ করেও 12 আসছে। এবার মনে করো 4কে আমরা 3 সংখ্যার পরিমাণে যোগ করেছিলাম, এবার এই 3 সংখ্যাটাকে এই 4 সংখ্যার পরিমাণে যোগ করব। তাহলে কবার যোগ করব? কবার? গুড, 4 বার। তাহলে এই 3, এই 3, এই 3 আর এই 3, 4 বার 3 যোগ করলাম, 4 বার 3 যোগ করলে 3 আর 3 6, আর 3 9, আর 3 12। তাহলে দেখেছো, সরাসরি গুণ করলেও যা আসে, আবার কোনো একটা সংখ্যার পরিমাণে আর একটা সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রেও কিন্তু সেই একই গুণফল পাওয়া যায়। সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি দেখা যায় কেন? সাঁতরাগাছিতে পর্যাপ্ত জলাশয়, পর্যাপ্ত খাদ্যের যোগান এবং কচুরিপানা পাখিদের নিরাপদ একটি আশ্রয় প্রদান করে। এই জন্য ওখানে পরিযায়ী পাখি দেখা যায় বা বেশি দেখা যায়। নেক্সট প্রশ্ন তোমাদের করলো যে সাঁতরাগাছির ঝিলে পরিযায়ী পাখি দেখা যায়, সেই পাখিগুলোর নাম কি কি? দেখো, নর্দার্ন পেন্টেল আছে, গার্ডওয়াল আছে,
কটন তিল আছে, আর যে ছোট সরাল যেটাকে আমরা কি বলছি লেজার হুইসলিং ডাক, ঠিক আছে, এই পাখিগুলো কিন্তু ওখানে দেখা যায়। বাচ্চাদের যুক্তাক্ষর কিভাবে শেখাবে, প্রথমেই বলে দিল কোনো রকম কোনো ফরম্যাটিস লেখার দরকার নেই, তুমি ডাইরেক্ট বিষয়বস্তুতে চলে যাও। আচ্ছা, তোমাদেরকে না আজকে খুব সুন্দর একটি বিষয় শেখাবো। এই বিষয়টা শেখার আগে আমরা একটা গল্প বলবো। দেখো গল্পটা কিসের গল্প জানো? তিন বন্ধুর গল্প। দেখো গ ল আর প, তিন বন্ধু। এই যে তিন বন্ধু না রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে বিশাল বড় একটা গর্ত সামনে পড়ে রয়েছে, ওরা বুঝতে পারেনি। প্রথমে গিয়ে গড় ধপ করে গর্তের ভিতরে পড়ে গেছে। যে গ পড়ে গেছে পিছনে ছিল ল, লও কি পড়েছে, পড়েছে তো পড়েছে একদম গড় পাশে গিয়ে পড়েছে। এবার বাকি থাকলো প, পও কিন্তু সেই একই ভুল করলো, সেও সেই গর্তের ভিতরে গিয়ে পড়লো, পড়লো তো পড়লো লয়ের উপরে গিয়ে পড়লো। তাহলে এই যে কি তৈরি হয়ে গেল, গল্প। এই গল্পের কথাই আমরা বলছিলাম। দেখো এই যে গ, এই গ একা একা আছে না, আর এই যে লয় পয় আছে না, এই লয় পয়টা ল উপরে তারপর প, এই যে অক্ষর, এই অক্ষরগুলোকে কি বলে জানো? এই অক্ষরগুলোকে বলা হয় যুক্তাক্ষর। তাহলে এই অক্ষরগুলোকে আমরা কি বলছি? যুক্তাক্ষর। এইরকম অনেক যুক্তাক্ষর আমাদের বাংলায় আছে, যেমন মনে করো ক মূর্ধন্য স, এই দুটো মিলে কি তৈরি হয় জানো? ক্ষিয়। যেমন ত আর র, এটা মিলে কি তৈরি হয় বলো তো আলতামাস? গুড, এটা মিলে তৈরি হয় তয়রা পাল্লা। দেখেছো? তাহলে তোমরা বুঝতে পারলে যে এই অক্ষরগুলো কি আরো আছে। যেমন মনে করো দন্তান্ন আর ধ, এই দুটো মিলে কি তৈরি হবে? দন্তান্নয় ধয়। আচ্ছা, এই যে দন্তান্নয় ধয়, এই যুক্তাক্ষর দিয়ে আলতামাস আমাকে একটা শব্দ বানাও তো, বলো তো। গুড, বন্ধু। ব দন্তান্নয় ধয় রস্য বন্ধু। এরকম তাহলে অনেক যুক্তাক্ষর আমাদের বাংলায় আছে। তাহলে দেখো আজকের পাঠে আমরা কি শিখলাম? আজকের পাঠে আমরা শিখলাম যুক্তাক্ষরের ধারণা। নোবেল জয়ী বাঙালি তিনজনের নাম লেখো। দেখো নোবেল জয়ী বাঙালি তিনজনের নাম, এখানে নোবেল আমাদের অনেক বাঙালি পেয়েছে, টোটাল 4 জনের নাম আমি বলবো। 1913 সালে পেয়েছে হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 1998 সালে পেয়েছে হলো অর্থনীতিতে পেয়েছে অমর্ত্য সেন, 2006 সালে পেয়েছে মোহাম্মদ ইউনিস, আর 2019 সালে পেয়েছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। এখন এই যে মোহাম্মদ ইউনিস, ইনি তো বাংলাদেশের লোক, এনার নামটা না বলাই দরকার, যদি নাম কোনো করে তো বলে দিও, কিন্তু তাহলে আমাদের ভারতবর্ষের মধ্যে 3 জন পেয়েছে। ইনি কিন্তু ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু আমেরিকায় থাকেন, এই যে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, কিন্তু উনি তো ভারতীয় বংশোদ্ভূত। তো তুমি 3 জনের নাম হিসেবে বলতে পারো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন, আর এখানে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে পেয়েছিল সাহিত্যের উপরে পেয়েছিল, 1998 সালে অমর্ত্য সেন পেয়েছিল হলো অর্থনীতির উপরে, ঠিক আছে। আর এখানে 2006 সালে এখানে মোহাম্মদ ইউনিস, উনি পেয়েছিল হলো ওই মাইক্রো ফিন্যান্স, যেটা ক্ষুদ্র ঋণ প্রকল্প, ওর উপরে পেয়েছিল, এটাও অর্থনীতিতে। আর 2019 সালে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেটা পেয়েছিল, উনি অর্থনীতিতে পেয়েছিল, কিভাবে দারিদ্র দূরীকরণ করা যায় তার উপরে গবেষণার জন্য পেয়েছিল। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন। আচ্ছা, প্রাইমারি স্কুলে কি কি প্রকল্প চলে? দেখো প্রাইমারি স্কুলে অনেক প্রকল্পই চলে, তো যেগুলো আছে তার মধ্যে প্রথম হলো মিড ডে মিল, দ্বিতীয় হলো যারা মাইনরিটি সম্প্রদায়ের আছে তাদের জন্য স্কলারশিপ, তৃতীয় হলো বিনামূল্যে পাঠ্যপুস্তক, বিনামূল্যে ওদের ড্রেস, বিনামূল্যে জুতো, বিনামূল্যে ব্যাগ। আচ্ছা, এবার আমি আমাদের আজকে লাস্ট যে ব্যাপারটা, সেটা হলো এই প্রশ্নটা, আমি এটা কোনো নাম্বার দিইনি, আমি এমনি রেখেছি, ন্যাশনাল প্রোগ্রাম অফ নিউট্রিশনাল সাপোর্ট টু প্রাইমারি এডুকেশন। এই যে প্রকল্পটা, এই প্রকল্পটার আন্ডারেই কিন্তু আমাদের মিড ডে মিল প্রকল্পটা চলে। তো এই বিষয়টা সম্পর্কে আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা যদি চাও কমেন্টে জানাবে, আমি মিড ডে মিলের উপরে একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের জন্য তৈরি করব। মিড ডে মিলটা যে ব্যাপারটা, এই মিড ডে মিল ব্যাপারটা কিন্তু প্রথম আমাদের দক্ষিণ ভারতে চালু হয়। দক্ষিণ ভারতে তামিলনাড়ুতে চালু হয়েছিল। এখন তামিলনাড়ুতে কবে চালু হয়েছিল? 1937 সালে এটা পাইলট প্রজেক্ট হিসেবে চালু হয় চক্রবর্তী রাজা গোপালাচারীর সময়।
পরবর্তীকালে যখন কে কামরাজ ওখানকার মুখ্যমন্ত্রী হয়েছিল তামিলনাড়ুতে, সেই কে কামরাজের আমলে অর্থাৎ 1956 সাল থেকে এই মিড ডে মিল বা মধ্যাহ্নকালীন ভোজনটা সমগ্র তামিলনাড়ু ব্যাপী চালু হয়ে যায়। এই জন্য কে কামরাজকে মিড ডে মিলের জনক বলা হয়ে থাকে। এবার আমাদের ভারত সরকার এই ব্যাপারটাকে মাথায় রেখে, এর সুফলটাকে মাথায় রেখে ছাত্রছাত্রীদের পুষ্টির যে ব্যাপারটা সেটা যাতে সম্পূর্ণ থাকে বা পুষ্টি যাতে খুব সুন্দর হয়, ভালো থাকে, সেই বিষয়টা করার জন্য বা সেই বিষয়টাকে আরো গুরুত্ব দেওয়ার জন্য 1995 সাল থেকে এই মিড ডে মিলটা চালু করে। তাহলে সমগ্র ভারতবর্ষে মিড ডে মিল কবে চালু হয় যদি এই প্রশ্নটা করে, ভারতে মিড ডে মিল চালু হয় 1995 সালের 15ই আগস্টে। তার মানে তার আগে কি চালু হয়নি? এখানে তো প্রমাণ হয়ে যাচ্ছে যে তার আগেও কিন্তু মিড ডে মিলটা চালু ছিল, কিন্তু এটা সমগ্র ভারতে ছিল না, শুধুমাত্র তামিলনাড়ুতে ছিল। সমগ্র ভারতে মিড ডে মিল চালু হয় 1995 সালের 15ই আগস্ট থেকে। এবার প্রশ্ন যে পশ্চিমবঙ্গে রান্না করা মিড ডে মিল কবে থেকে চালু হয়? পশ্চিমবঙ্গে রান্না করা মিড ডে মিল কিন্তু চালু হয় 2003 সাল থেকে। তার মানে পশ্চিমবাংলায় কি এর আগে মিড ডে মিল চালু ছিল না? ছিল, 1995 সাল থেকেই ছিল। তখন কি করা হতো? 2003 সালের আগে পর্যন্ত ওই শুকনো খাবার দেওয়া হতো, প্রতি মাসে 3 কেজি করে মাথা পিছু শুকনো খাবার ওদেরকে দেওয়া হতো। বিষয়টা ক্লিয়ার? গুড। আমরা একটু এই মিড ডে মিল এবং পিএম পোষণ সম্পর্কে একটু বুঝবো। এই যে মিড ডে মিল, এখান থেকে এখন নাম পরিবর্তন করে কি হয়েছে? পিএম POSHAN, পিএম পোষণ হয়েছে। এই যে মিড ডে মিল থেকে পিএম পোষণ, এই নাম পরিবর্তন কিন্তু হয়েছে 2021 সালে। এখন যদি তোমাকে প্রশ্ন করে বসে যে আগে তো নাম ছিল মিড ডে মিল, তাহলে এখন পিএম পোষণ কেন করা হলো? বিষয়টা হলো এই মিড ডে মিল মূলত বিদ্যালয়ে বা প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পুষ্টির উপরে জোর প্রদান করে। তো এই বিষয়টাকে মাথায় রেখে ছাত্রছাত্রীদেরকে আরো বিদ্যালয়মুখী করার জন্য এবং তাদের পুষ্টির উপরে জোর দেওয়ার জন্য এবং এই যে মিড ডে মিল ব্যবস্থাটাকে আরো ব্যাপক আকারে এবং এর উপরে গুরুত্ব প্রদান করার জন্য এর নাম পরিবর্তন করে এখন করা হয়েছে পিএম পোষণ। পিএম পোষণের পুরো অর্থ কি? প্রধানমন্ত্রী পোষণ শক্তি নির্মাণ। তো আজকের এই যে উপস্থাপনা, এই উপস্থাপনাটি থেকে তোমরা সবাই বুঝতে পারলে যে ইন্টারভিউতে কিভাবে ওনারা প্রশ্ন করছেন, প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে কিভাবে দিতে হবে, সেই অনুযায়ী তোমরা সমস্ত প্রশ্নগুলোর উত্তর সাজিয়ে নাও। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।